শ্বসন থেকে আজকে শ্বসনতন্ত্রের গঠন, কাজ ও শ্বাসক্রিয়া নিয়ে আমরা আজকে কথা বলব। প্রথমে দেখি শ্বসন কি। শ্বসন হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে কি তৈরি করছি, অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি বা এটিপি তৈরি হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হচ্ছে শ্বসন। আমরা সচরাচর শ্বসন বলতে বুঝি প্রশ্বাসটা নেওয়া, শ্বাসটা নিঃশ্বাসটা ফেলা। এই যে শ্বসনটা এখন বললাম সেটাকে অন্তঃশ্বসনও বলা হয়ে থাকে। এর সাথে আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে শ্বসন হার বা রেসপিরেটরি কোশেন্ট। রেসপিরেটরি কোশেন্টটা কি? রেসপিরেটরি কোশেন্টটা হচ্ছে যতটুকু অর্থাৎ যতটুকু এই যে শ্বসন প্রক্রিয়ায় যতটুকু কার্বন ডাই অক্সাইড বা যে কার্বন ডাই অক্সাইড যে যতটুকু উৎপাদিত হলো, সেটাকে যদি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ব্যবহৃত হয়েছে সেটা দিয়ে ভাগ করা হয়, বা দুটার অনুপাতটাই হচ্ছে শ্বসন হার বা রেসপিরেটরি কোশেন্ট। সেটা গ্লুকোজের ক্ষেত্রে একরকম, যেমন 1, লিপিডের ক্ষেত্রে 0.7 এবং প্রোটিনের ক্ষেত্রে এটা 0.8 থেকে 0.9 পর্যন্ত হতে পারে। এখন আসো আমাদের যে শ্বসন তন্ত্র বা শ্বসন পথ, অর্থাৎ আমাদের শ্বসনটা যে পুরো তন্ত্রটা, সেই তন্ত্রটাকে আমরা 3টি অঞ্চলে ভাগ করেছি। একটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, আরেকটা বায়ু পরিবহন অঞ্চল, আর একটা হচ্ছে শ্বসন অঞ্চল। তাহলে প্রথমে দেখি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে কি কি আছে। সম্মুখ নাসারন্ধ্র আছে, ভেস্টিবিউল আছে, নাসাগহ্বর আছে, ওয়ানি বা পশ্চাৎ নাসারন্ধ্র রয়েছে, নাসাগলবিল আছে, শ্বরযন্ত্র রয়েছে। আর শ্বসন বায়ু পরিবহন অঞ্চলে আছে ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, এবং ব্রঙ্কাসের যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো। শ্বসন অঞ্চল হচ্ছে মূল যে অঙ্গটা, অর্থাৎ ফুসফুস নিয়ে গঠিত। এখন আমরা প্রথমে আমাদের নাসাগহ্বর থেকে আলোচনা করি। এই যে আমাদের নাক যদিও বা একটা, কিন্তু নেজাল সেপ্টাম দ্বারা এটা 2 ভাগে বিভক্ত হয়ে সম্মুখে 2টি ছিদ্র বিকশিত হয়েছে। এই নাসারন্ধ্রের ঠিক পরে, অর্থাৎ সম্মুখ নাসারন্ধ্রের ঠিক পরে এই যে অংশটা, এটাকে বলা হয় ভেস্টিবিউল, অর্থাৎ যেখানে লোম রয়েছে। এই লোমগুলো কিন্তু এমনি এমনি না, একটা কাজ আছে, তোমরা জানো, এটা অনেকটা ফিল্টার করে বাইরের থেকে যে বায়ুটা আমরা নিচ্ছি, সেই বায়ুতে যে ধুলাবালি গুলো আছে, জীবাণু আছে, সেটাকে এখানে আটকে দিচ্ছে এই নাসারন্ধ্রটা। তাহলে ভেস্টিবিউলে গেল। ভেস্টিবিউলটা নাসাগহ্বর, এই যে পুরো অংশটাতে যে নাসাগহ্বর উন্মুক্ত হয়। আমাদের নাসাগহ্বরে কি কি আছে? আমাদের নাসাগহ্বরে যে দেখছো একটা অলফ্যাক্টরি অঞ্চল, অর্থাৎ এখানে অলফ্যাক্টরি কোষ আছে। তারপর এখানে আছে আরো সিলিয়াযুক্ত মিউকাস নিঃসরণকারী কোষ আছে। এগুলো কি কাজ করছে? মিউকাস করণের ফলে যেহেতু একটু আটলো, সেটা রোগ জীবাণু প্রবেশে মানে আটকে দিচ্ছে, রোগ জীবাণুকে আটকে দিচ্ছে, ধুলোবালি আটকে দিচ্ছে। ধুলোবালি যদিও বা ভেস্টিবিউল এখানে ছেড়ে ফেলছে, যদিও বা থাকে। তারপর হচ্ছে এই যে অলফ্যাক্টরি অঞ্চল, সেখানে কি হচ্ছে, যে কোষটা আছে সেই কোষটা ঘ্রাণ নিতে সাহায্য করছে। এরপরে এখানে দুটো ছিদ্র থাকে, এটা তো সম্মুখ নাসারন্ধ্র, এর ঠিক অপোজিটে থাকে পশ্চাৎ নাসারন্ধ্র, যেটাকে আমরা কোয়ানি বলেছি। এই পশ্চাৎ নাসারন্ধ্রের মাধ্যমে নাসাগহ্বরটি উন্মুক্ত হয়। এই যে এই নাসাগলবিল যেটা, এই যে নাসাগলবিলের ঠিক আগে কিন্তু আবার আমাদের যে অন্তঃকরণের যে নালীটা, অডিটরি টিউবটা রয়েছে, রেজিস্ট্রেশন নালী, এটা কিন্তু এখানে দেখে একটু হালকা একটু ঠোল পড়া যে অংশটা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নালীটা এখানে উন্মুক্ত হচ্ছে। এই যে নাসাগলবিল আসলে গলবিল আমরা যখন পরিপাকে পড়েছি, গলবিলকে 3টা ভাগে ভাগ করেছি, আমি আশা করবো তোমাদের মনে আছে। তার মধ্যে একটা ছিল নাসাগলবিল, আর একটা ছিল তোমার মুকোগলবিল, আর একটা ছিল স্বরগলবিল। এই যে নাসাগলবিলটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ। নাসাগলবিল
এই যে দুইটা ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হলো। আবার কি হয়, এই নাসাগর্ভিল, এই যে আমি একটু এখানে দেখাই, নাসাগর্ভিলটা এখানে পেছনে একটা ছিদ্র থাকে যেটাকে আমরা গ্লটিস বলেছি। এই যে দেখো গ্লটিস, গ্লটিসের উপরের দিকে একটা অ্যাপিগ্লটিস, এটা একটা কার্টিলেজ মানে তরুণাস্থি দ্বারা গঠিত, কার্টিলেজ নির্মিত। এটা কি করে, যখন তুমি খাচ্ছ বা আমরা যখন খাচ্ছি তখন এখানে কি করছে, শ্বসন নালী বা সঞ্চিতের এই উপরে এটাকে কি করে দিচ্ছে, আটকে দিচ্ছে, যাতে খাবারটা শ্বাসনালীতে ঢুকতে না পারে। আবার যখন শ্বাস নিচ্ছি, যাতে কথা বলছি ধরো, তখন যাতে এই যে তখন আমাদের অনেক সময় বা খাচ্ছি আবার কথা বলি, তখন আমাদেরকে বিষম খায়। এর কারণটা হচ্ছে আমার খাবারটা কি হয়, শ্বাসনালীতে ঢুকে যায়। সেজন্য আমার শ্বাসনালী কি করে, যে সিলিয়া আছে, সিলিয়াগুলোর মাধ্যমে উপরের দিকে খাবারটাকে তুলে দিয়ে তোমার শ্বাসনালীকে রক্ষা করে আসলে, সেজন্য আমরা বিষম খেয়ে থাকি। এখন আসো শ্বরযন্ত্র। এই যে শ্বরযন্ত্র, শ্বরযন্ত্রটা আমি একটু এখানে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের শ্বরযন্ত্রটা নয় টুকরা তরুণাস্থি নিয়ে গঠিত। যেমন ধরো এখানে কি কি আছে, এরিটিনয়েড তরুণাস্থি আছে, কুইনিফর্ম আছে, তারপর তোমার কর্নিকিউলেট আছে, এই যে এখানে আমি ক্রিকয়েড তরুণাস্থি আছে, থাইরয়েড তরুণাস্থি আছে। আমাদের শ্বরযন্ত্রের ক্ষেত্রে তোমরা খেয়াল করেছো, সবাই জানো ছেলেদের একটু বাইরে থেকে দেখা যায়, মেয়েদের আহ দেখা যায় না। তার মানে যে মেয়েদের ষড়যন্ত্র না, এটা না, মেয়েদের ষড়যন্ত্র আছে। এই যে নাহলে কথা বলছি কিভাবে, এই যে কেন দেখা যাচ্ছে, এই যে ষড়যন্ত্রের মধ্যে আমি বললাম কয়েক টুকরো তরুণাস্থি, 9 টুকরা তরুণাস্থি নিয়ে গঠিত। তার মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থি হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েডটা মেয়েদের ক্ষেত্রেও বড়, ছেলেদের ক্ষেত্রেও বড়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি, ছেলেদের ক্ষেত্রে একটু সামনের দিকে উঁচু হয়ে থাকে, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। আমি জানি তোমরা জানো কেন এটাকে অ্যাডামস অ্যাপল বলছে, এটা তোমরা বুঝতে পারছো। এখন আসো, এই যে ষড়যন্ত্র কিভাবে কাজ করে, ষড়যন্ত্রে শুধু অস্থি তরুণাস্থি আছে সেরকম না, এখানে কিন্তু অনেকগুলো পেশি আছে। এখানে 6টা ভোকাল কর্ড আছে বা স্নায়ুরজ্জু আছে। যখন আমাদের পেশিগুলো দ্বারা স্নায়ুরজ্জুগুলো টান টান অবস্থায় থাকে, তখন যদি বাতাস ঢুকে তখন আমরা কি করছি, কথা বলতে পারছি। আবার যখন আমাদের পেশিটা কি বলে একটু ধরো মানে স্নায়ুরজ্জু পেশিগুলো শিথিল হয়ে যায়, স্নায়ুরজ্জুগুলো কিন্তু কি হয়ে যায়, টান টান অবস্থায় থাকে না। তখন তখন আর কি বলা যায়, মানে শর্টটার বাতাস প্রবেশ করলো আমরা, অর্থাৎ আমাদের কথা বলাটা হচ্ছে ষড়যন্ত্রের এই পেশি এবং ভোকাল কর্ডের টান টান অবস্থায় আমরা কথাগুলো বলতে পারছি। তারপর আবার যখন মানে ষড়যন্ত্র দিয়ে যখন বাতাসটা প্রবেশ করছে তখন কম্পন হচ্ছে। এই কম্পনের ফলেও কম্পনটাই কিন্তু আমাদের শব্দ তৈরিতে সাহায্য করছে। আবার এরপর আসো বায়ু পরিবহন অঞ্চল, যেটা হচ্ছে ট্রাকিয়া এবং ব্রঙ্কাস নিয়ে গঠিত। ট্রাকিয়া, ট্রাকিয়া কি, ট্রাকিয়া হচ্ছে এই যে একটা আমাদের অন্ননালীর নিচ দিয়ে যে শ্বাস নালীটা, আমাদের বাতাসটা যেটার শাখা প্রশাখার মাধ্যমে আমাদের ফুসফুসে যাচ্ছে, এটাই হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া আমাদের একদম শ্বরতলী অর্থাৎ শ্বররজ্জুর পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশরুকা পর্যন্ত বিস্তৃত। এটা দৈর্ঘ্যে 12 সেন্টিমিটার এবং ব্যাস 2 সেন্টিমিটার। এই যে কতগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কতগুলো আহ এই যে কতগুলো এই তরুণাস্থি নির্মিত কতগুলো অংশ দেখা যাচ্ছে, এগুলো সি আকৃতির। এই তরুণাস্থি গুলো থাকার কারণে কিন্তু আমাদের ট্রাকিয়াটা চুপসে যাচ্ছে না। ট্রাকিয়া চুপসে গেলে কি হতো, আমার বাতাসটা সবসময় সরবরাহ হতো না, তো পরিবহন হতো না। এছাড়া এখানে কি আছে, এখানে কলামনার এপিথেলিয়াম সেল আছে, এখানে সিলিয়া যুক্ত সেল আছে, আর তারপরে মিউকাস নিঃসরণকারী সেল আছে এখানে। এই যে আমি বলয়ের কথা বললাম, সি আকৃতির বলয়গুলো, এগুলো হায়ালিন তরুণাস্থি দ্বারা গঠিত। তারপর আসো এখানে আর এই যে মিউকাসের কথা বললাম, মিউকাসটা গবলেট কোষ দ্বারা, গবলেট কোষ থেকে নিঃসৃত হয়। তোমরা গবলেট কোষ আর কোথায় পড়েছো, আমরা পড়েছি, এটা ক্ষুদ্রান্তে আছে গবলেট কোষ। মিউকাস নিঃসরণের সাথে গবলেট কোষের একটা সম্পর্ক আছে। এরপরে আমরা দেখি ব্রঙ্কাই। ব্রঙ্কাই বা ক্রোম নালীও বলা হয়ে থাকে ট্রাকিয়ার। এই যে প্রথমে যে ট্রাকিয়াটা 2 ভাগে ভাগ হলে এটাকে আমরা
প্রাথমিক ব্রঙ্কাস বলছি, এই ব্রঙ্কাসটা আবার কি হচ্ছে, দুই ভাগে ভাগ হচ্ছে, আবার ভাগ হচ্ছে যে সেকেন্ডারি বলছি, এরপর টার্সিয়ারি, এরকম হতে হতে একেবারে এটা ব্রঙ্কিউল পর্যন্ত, অর্থাৎ ট্রাকিয়া ফুসফুসের একদম মানে ক্ষুদ্র ব্যাসযুক্ত এটা ব্রঙ্কিউল, মানে লাস্ট যেটা ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, এভাবে বিভাজিত হতে থাকে। এই শ্বসন ব্রঙ্কিউল আবার অ্যালভিওলার নালী তৈরি করছে, এগুলো আমরা পড়ে দেখছি। তাহলে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস আমরা দেখলাম এটা ট্রাকিয়ার একটা বিভাজন। এখানে বাম ব্রঙ্কাস, অর্থাৎ এই যে এই বাম ব্রঙ্কাসটা, বাম ব্রঙ্কাস আর ডান ব্রঙ্কাস কিভাবে বুঝবো? বাম ব্রঙ্কাস হচ্ছে আমাদের যে ফুসফুসের দুইটা, বাম অংশটা দুই ভাগে বিভক্ত আর ডান অংশটা তিন ভাগে বিভক্ত। তাহলে এটাই হচ্ছে বাম ব্রঙ্কাস। বাম ব্রঙ্কাস এটা বাম ব্রঙ্কাস থেকে 9 থেকে 12টি এবং আর ডান ব্রঙ্কাস এটা 6 থেকে 8টি তরুণাস্থি বলয় দ্বারা, এটি তরুণাস্থি বলয় দ্বারা গঠিত। এখন আসো এখানে কিন্তু যে তিনটি খণ্ড লোবিউল, তিনটা অংশে বিভক্ত হয়, আর এখানে হচ্ছে দুইটা অংশে বিভক্ত হয়। এখন মূল যে আমাদের শ্বসন অঙ্গ অর্থাৎ শ্বসন অঞ্চল ফুসফুস, এই ফুসফুসের গঠনটা আমরা একটু দেখি। ফুসফুস প্লোরা নামক একটি, বা অবশ্য প্লিউরাও বলা হয়, প্লিউরা নামক একটা দ্বিস্তরীর আবরণী দ্বারা আবৃত। এই আবরণী দ্বিস্তরী আবরণীর মাঝখানে কিন্তু তোমার কি আছে, দ্বিস্তরী আবরণীর মাঝখানে আবার কতগুলো ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা থাকার কারণে আমাদের কিন্তু কি হয় না, অর্থাৎ আমাদের এই যে প্লিউরাটা সেটা থাকার কারণে, প্লিউরার মাঝখানে ফ্লুইড থাকার কারণে ফুসফুসটা ঘর্ষণজনিত যে আঘাত, শ্বাস সংকোচন প্রসারণের সময় বা এটা থেকে রক্ষা পায়। এখন দেখো আমাদের এই যে ট্রাকিয়াটা প্রবেশ করলো, ট্রাকিয়া যেখানে প্রবেশ করে সেখানে লসিকা নালী, রক্তনালী, ট্রাকিয়া না আসলে ব্রকায় প্রবেশ করছে। এই যে অংশ দিয়ে এটা প্রবেশ করছে ফুসফুসে, সেই অংশটার একটা নাম আছে, এটাকে বলা হয় হাইলাম। এই যেটা হচ্ছে হাইলাম। এখন আসো এই যে ডান ফুসফুস, আমি আগেও বলেছি আমাদের ডান ফুসফুসটা তিনটা ভাগে বিভক্ত, আর হচ্ছে বাম ফুসফুসটা দুইটা ভাগে বিভক্ত। এই ভাগগুলোকে আমরা বলছি লোব, আমরা বলছি এটা কি লোব। তাহলে তাহলে দেখো এই যে লোবটা, ডান ফুসফুসে তিনটা লোব বললাম, এখানে দেখো এই যে একটা ফিশার, একটা ছিপ, এটা কিন্তু আনুভূমিক ভাবে গিয়েছে, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল ফিশার। একবার দেখো এই ফিশারটা, এই যে এটা একটা অবলিক ভাবে, এটা একটা অবলিক তেরসা ভাবে গিয়েছে, এটাকে অবলিক ফিশার বলে। আর এদিকে দেখো একটা মাত্র, যেহেতু দুই ভাগে বিভক্ত হয়েছে, এখানে একটা মাত্র ফিশার আছে যেটাকে বলা হচ্ছে অবলিক ফিশার। তাহলে ডান ফুসফুসটি হরাইজন্টাল ফিশারের মাধ্যমে হরাইজন্টাল এবং অবলিক ফিশারের মাধ্যমে তিন খণ্ডে বিভক্ত, আর বাম অংশটি অবলিক ফিশারের মাধ্যমে দুটি খণ্ডে বিভক্ত। এটাকে বলা হয় সুপিরিয়র লোব, এটাকে বলা হয় মিডল লোব, আর এটা হচ্ছে ইনফেরিয়র, আর এখানে হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র। প্রতিটি এখানে এসে এই যে দেখছো প্রতিটি ব্রঙ্কাস তোমার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এরকম এরকম আবারও এরকম ভাগ হতে হতে একেবারে প্রান্তীয় বা টার্মিনাল ব্রঙ্কিউল গঠন করেছে। তারপরে একটি প্রান্তীয় ব্রঙ্কিউল গুলো লোবিউলে প্রবেশ করে, লোব থেকে লোবিউলে প্রবেশ করে, তারপরে এখানে আবার বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিউল গঠন করে থাকে। এই তারপর আরো কি অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলে, আলভিওলাস, এভাবে কি করে আর বিভাজনের মাধ্যমে এসব তৈরি করে থাকে। এখন আসো আমরা একটু আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো এইখানে একটা কাঁচ আছে, এই যে এইখানে একটা কাঁচ আছে, যে খাঁজটাকে বলা হয় কার্ডিয়াক নচ, যেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচ, কার্ডিয়াক নচ কেন বলছে, এই যে খণ্ডটাকে, এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচের মধ্যে, কার্ডিয়াক নচটাতে, কার্ডিয়াক নচের মধ্যে অর্থাৎ রিং খাঁজ, এই খাঁজের মধ্যে কিন্তু কি হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড এখানে ধারণ করে। তোমরা জানো আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু এত বাম দিকে বেশি অংশ জুড়ে থাকে। আর দেখো এই বাম দিকে কিন্তু আবার কি এই ফুসফুসটা কিন্তু দুই খণ্ড, ডান পাশে একটু বেশি অংশ জুড়ে আছে। তাহলে ডান পাশে হচ্ছে যকৃৎ ফুসফুস বেশি অংশ জুড়ে থাকে, আর বাম পাশে হৃৎপিণ্ডটা বেশি অংশ জুড়ে থাকে। আর এই যে খাঁজের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলছি কার্ডিয়াক নচ, কার্ডিয়াক নচ।
আমাদের ফুসফুস কি কাজ করে এটা তোমরা সবাই জানো। আমাদের ফুসফুস অনেকগুলো কাজ করে থাকে। আমাদের পানি সবচেয়ে বড় করে আমাদের শ্বাস প্রশ্বাসটা সাহায্য করছে। তারপরে হচ্ছে পানি সাম্যতা, আরো অনেকগুলো কাজ আছে। আমরা এই এই মাঝখানে আমরা একটু দেখে নিব আমাদের ফুসফুসের ভেতরের যে আহ ইয়েটা আছে, মানে গঠনটা, সেই গঠনটা আমরা একটু দেখবো। এর আগে আমরা একটু আরেকটা অংশ দেখি, সেটা হচ্ছে শ্বাস বৃক্কের গঠন। এটাও আমাদের ফুসফুসের আসলে ফুসফুসের ভেতরে প্রবেশ করার পর ট্রাকিয়ার কি কি পরিবর্তনটা হয়েছে সেটাই আমরা একটু দেখি। ট্রাকিয়ার পরবর্তী যে অংশগুলো, অর্থাৎ ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, টারশারি ব্রঙ্কাস, এভাবে যেভাবে রূপান্তর গুলো হয়েছে সেই রূপান্তর গুলোর মাধ্যমে একেবারে শেষ পর্যন্ত প্রায় 23টা পর্যন্ত, মানে বলা যায় যদি আমি ট্রাকেকে একেবারে বলতে পারি যে প্রথম জেনারেশন ধরি, তাহলে ট্রাকে যদি প্রথম জেনারেশন হয় তাহলে একেবারে 23তম জেনারেশন বলতে পারো অ্যালভিওলাস। তার মধ্যে আমাদের প্রথম জেনারেশন থেকে অর্থাৎ 16তম পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি পরিবহনের সাথে জড়িত। আর যেটা 17 থেকে 23 কে বলছি আমরা এটা গ্যাস বিনিময় অঞ্চল বলছি। আর এই যে এতগুলো শাখা প্রশাখা অনুশাখা এগুলো মিলে একটা গঠন তৈরি হয়েছে, যেটা দেখতে অনেকটা একটা গাছের মতো। চলো দেখি আমরা একটু। এই যে দেখো এখানে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, এইভাবে যেতে 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 একেবারে এখানে যদিও আমি কম দেখিয়েছি, আসলে এটা পেস্টা জেনারেশন বলতে পারো। এইভাবে যে গঠনটা তৈরি হয়েছে, গঠনটা দেখতে একটা উল্টা বৃক্ষের মতো মনে হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ব্রাঙ্কিয়াল বৃক্ক বা শ্বসন বৃক্ক। এখন আসো আমরা একেবারে শ্বসন ব্রঙ্কিওল যদি শেষ হয়, সেখান থেকে আবার কি আবার বিভাজিত হয়ে অ্যালভিওলার নালী গঠন করে। অ্যালভিওলার নালী অ্যালভিওলার থলে ধারণ করে। অ্যালভিওলার থলের ভেতরে কিন্তু কতগুলো ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ একটা ফাঁকা জায়গার মধ্যে কয়েকটা অ্যালভিওলার থলে থাকে। সেই এই জায়গাটাকে হচ্ছে এট্রিয়াম। এবং অ্যালভিওলার থলের মধ্যে বুদবুদের মধ্যেও কতগুলো ছোট ছোট বুদবুদই বলি, এগুলো হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস গুলো ট্রাবিকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। এবং দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কৈশিক জালিকা আছে। এগুলো কোত্থেকে আসছে? এগুলো আসলে যে পালমোনারি ধমনী এখানে এসে এই যে পালমোনারি ধমনী থেকে এগুলোর উৎপত্তি হয়, অর্থাৎ পালমোনারি ধমনী এখানে অসংখ্য কৈশিক রক্তনালীতে বিভক্ত হয়ে কৈশিক জালিকা গঠন করছে। সেই কৈশিক জালিকাগুলো মিলে আবার কি হচ্ছে পালমোনারি শিরা গঠিত হচ্ছে। তোমরা খেয়াল করছো এখানে পালমোনারি ধমনী, যেহেতু কার্বন ডাইঅক্সাইড রক্ত পরিবহন করছে, ধমনী কিন্তু রক্ত পরিবহন করছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, সেজন্য এটাকে নীল রং দিয়ে দেখানো হয়েছে। আর শিরা যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার সেটাকে তোমার লাল রং দিয়ে দেখানো হয়েছে। আমাদের একটা ফুসফুসে প্রায় 4x10⁶ এতটা সংখ্যায় অ্যালভিওলাই থাকে। এই অ্যালভিওলাই গুলো আবার এই যে অ্যালভিওলাই গুলোর ফাঁকে ফাঁকে কিন্তু আবার একটা ছিদ্র থাকে। এই অ্যালভিওলাই গুলো ফাঁকে একটা ছিদ্র থাকে, যেটাকে বলা হয়, এই যে দুইটা অ্যালভিওলাই ফাঁকে, যেটাকে বলা হয় কোহনের ছিদ্র। যেগুলোকে বলা হয় কোহনের ছিদ্র। এই যে অংশটা এখানে ফাঁকাফাঁকি যে ছিদ্র, এটাকে কোহনের ছিদ্র বলে। আবার এখানে তোমার আরো কিছু সাইনাস থাকে, যেটা মানে কি বলা যায় যে মানে তোমার ব্রঙ্কিউলের সাথে অ্যালভিওলাসটাকে সংযুক্ত করে, যেটাকে বলা হচ্ছে ল্যাম্বার্ডের সাইনাস। যেটাকে বলা হচ্ছে ল্যাম্বার্ডের সাইনাস। অর্থাৎ এই দুটোর ফাঁকে যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রকে বলা হয় কোহন পোর্স। আর যে সাইনাস গুলোর মাধ্যমে এটা সংযুক্ত থাকছে, অ্যালভিওলাস গুলো ব্রঙ্কিউলের সাথে সংযুক্ত হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ল্যাম্বার্ডের সাইনাস। এখন আসো আমরা পরবর্তী স্লাইডটা দেখি। আরেকটু তোমাদেরকে আসলে অ্যাক্রিয়ামটা বোঝানোর জন্য এখানে এই স্লাইডটা দেখাচ্ছি। এই যে তোমরা বুঝতে পারছো এখান থেকে, অর্থাৎ ব্রঙ্কিউল থেকে এটা আবার কি বিভাজিত হয়ে ডাক গঠন করেছে। প্রত্যেকটা ডাক একটা নালীগুলো আর কি, অ্যালভিওলার নালীগুলো একটা অনেকগুলো স্যাকে আলাদা আলাদা স্যাকে চলে গেছে। এবং এটা যদি অ্যাট্রিয়াম হয়, দেখো এই যে এখানে ভেতরে এই যে ভেতরে ভেতরে যে যেই থলেগুলো
ধারণ করেছে, অর্থাৎ অ্যালভিওলার থলিগুলো ধারণ করেছে। আর অ্যালভিওলার থলির মধ্যে কি আছে? অ্যালভিওলাস গুলো আছে। এখন অ্যালভিওলাসের ভেতরে গঠনটা আমরা একটু দেখবো। ভেতরে গঠন যদি দেখি, অ্যালভিওলাসের এই যে প্রাচীর, এই প্রাচীর হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরে তোমার কিছু সেল থাকে যেগুলো হচ্ছে ম্যাক্রোফেজ সেল থাকে, আর বাইরের দিকে কোলাজেন থাকে। কোলাজেন থাকার কারণে কিন্তু এগুলো সংকুচিত প্রসারিত হতে পারে, অত প্রসারিত হলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে পারছে। এই ম্যাক্রোফেজের কাজ কি? এই ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ফুসফুসে যদি অনাগত কিছু জীবাণু প্রবেশ করে, তখন সেটাকে বহিরাগত জিনিস, বহিরাগত বস্তুগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে ম্যাক্রোফেজের কাজ। এ ধরনের ম্যাক্রোফেজ তোমরা যকৃত পেয়েছো, যেটার নাম বলেছিলাম আমরা কাপ্পার সেল। কাপ্পার সেল, তাইলে এটাও অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আর আছে কিছু স্পেশাল কিছু সেল আছে যেগুলোকে বলা হয় সেপ্টাল কোষ। এটাকে বলা হচ্ছে সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষের থেকে সাবট্রাক্টেন নিঃসৃত হয়। এরপরে দেখো এখানে হচ্ছে আসলে একটা অ্যালভিওলার বায়ু, অর্থাৎ অ্যালভিওলার ভেতরে যে অক্সিজেনযুক্ত বায়ুটা থাকে সেটা পালমোনারি রক্তের মানে রক্তের মধ্যে কিভাবে যাচ্ছে। এই যে এই যে এখানে দেখো, এখানে আসলে চারটা পর্দা কাজ করছে। অ্যালভিওলার বায়ু বায়ু এবং পালমোনারি রক্তের মধ্যে যে গ্যাসের বিনিময়টা হয় সেটা কিন্তু মানে যে মধ্যবর্তী যে বিভেদক পর্দাটা আছে, সেই পর্দাটা প্রায় চারটা স্তর নিয়ে গঠিত। এই যে প্রথমে দেখো ফ্লুইড এবং যে সারফেক্টেন্ট লেয়ারের জন্য একটা, তারপর অ্যালভিওলার এই যে স্পেস, এগুলো আসলে লেয়ার গুলো মানে স্পেস বোঝানো হয়েছে, পর্দাটা না। আমি যদি একটু দেখি এটা অ্যালভিওলাস পর্দা, অ্যালভিওলাস ধরে নিই। অ্যালভিওলাসের বাইরের দিকে কিন্তু কি থাকে? এটা মানে এপিথেলিয়াল স্কোয়ামাস সেল দ্বারা গঠিত। এখান থেকে রক্তটা আসছে ফুসফুসের বিভিন্ন অংশ পার হয়ে ফুসফুসের ভেতরে অ্যালভিওলাসে আসে। অ্যালভিওলাসের আবার এই স্কোয়ামের যে প্রাচীরটা সেটা ভেদ করে সেটা আবার যাচ্ছে কোথায়? সেটা ভেদ করে সেটা ভেদ করবে তার ভিত্তি পর্দা, যেটা সে ভিত্তি পর্দাটা ভেদ করবে। এরপরে ক্যাপিলারির ভিত্তি পর্দা ভেদ করবে। ক্যাপিলারির ভিত্তি পর্দা ভেদ করে এই যে দেখো এটা হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের প্লাজমা মেমব্রেন ভেদ করে অক্সিজেন যুক্ত রক্তটা যাবে। ঠিক তেমনি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্লাজমা মেমব্রেন ভেদ করে, তারপর হচ্ছে ক্যাপিলারির এই যে এন্ডোথেলিয়াল পর্দাটা সেটা ভেদ করে, তারপর হচ্ছে ভিত্তি পর্দাটা ভেদ করে, যে ভিত্তি পর্দাটা ভেদ করে তারপর হচ্ছে অ্যালভিওলাসের ভিত্তি পর্দা, তারপর হচ্ছে এপিথেলিয়াম পর্দা, এগুলো ভেদ করে ভেতরে যাচ্ছে। আর এই যে এইখানে অনেক সময় হয় কি ক্যাপিলারি এবং অ্যালভিওলাসের পর্দাগুলো অনেক সময় কি একীভূত হয়ে যায়, মাঝখানে কোনো ধরনের কি থাকে না, মানে কলারস থাকে না। এই যেহেতু এখানে অনেক সময় এখানে কলারস না থাকার কারণে এগুলো পর্দাগুলো একটা জায়গায় একীভূত হয়ে যাচ্ছে, একসাথে মিশে যাচ্ছে। এখন আসো আমরা দেখি এরপরে দেখো অ্যালভিওলাস থেকে দেহকোষে পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে অক্সিজেনের গতিপথটা কিরকম হচ্ছে। এই যে এখানে একটা অক্সিজেন অণু, অক্সিজেন অণুটা প্রবেশ করলো প্রথমে অ্যালভিওলাসের প্রাচীরে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল ঢুকলো অ্যালভিওলাসে, তারপরে হচ্ছে কি আবার এই প্রাচীরটা ভেদ করে সে আসছে ক্যাপিলারিতে। এটা হচ্ছে ক্যাপিলারির এন্ডোথেলিয়াল, মানে এন্ডোথেলিয়াল কোষ। এটা ভেদ করে সে আবার ওই প্রাচীরটা ভেদ করে আবার আসছে লোহিত রক্তকণিকাতে। এখানে কিন্তু সে দুইটা কি করছে, দুটো পর্দা ভেদ করছে। আর এরপরে সর্বশেষ এটা যাচ্ছে কোথায়? দেহকোষে। তাহলে আমরা যদি হিসাব করি অ্যালভিওলাস থেকে দেহকোষ পর্যন্ত যেতে অক্সিজেনকে যেতে আমরা 7টা পর্দা ভেদ করতে হচ্ছে। আর এই দেখো যে 4 ধরনের কিন্তু কোষ সে মানে সে চার ধরনের কোষ পার হয়ে 7টা পর্দা ভেদ করে শেষ পর্যন্ত দেহকোষে যেতে পারে। এখন আসো আমরা শ্বসনের পর্যায়গুলো নিয়ে আলোচনা করি। আমাদের শ্বসনের দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন তোমরা জানো যে পাখি প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ফেলছে, এখানে কোনো এনজাইমের ভূমিকা নেই, কোনো ধরনের শক্তি উৎপন্ন হচ্ছে না। ঠিক তার উল্টাটা হচ্ছে অন্তঃশ্বসন। এটা আমাদের দেহকোষে বা রক্তে সংগঠিত হচ্ছে, এখানে অবশ্যই এনজাইমের ভূমিকা আছে এবং এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এখন প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম, এটা কি? যে আমি পরে নিঃশ্বাসটা নিলাম আর প্রশ্বাসটা নিলাম, নিঃশ্বাসটা ফেললাম, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এটা বলতে
বেশ কিছু মেকানিজম কাজ করছে। যেমন ধরো বক্ষটা প্রসারিত হতে হবে, বক্ষ গহ্বরটা প্রসারিত হলে আমার ফুসফুসটা প্রসারিত হবে। এই প্রসারণটা করার জন্য বা সংকোচনটা করার সময় যে বেশ দুই ধরনের পেশি এখানে কাজ করে থাকে। একটা হচ্ছে তোমার বক্ষ উদরের মাঝখানে ডায়াফ্রাম, তারপর হচ্ছে পরশুক, অর্থাৎ আমাদের রিবের মধ্যে বহিস্থ যে মানে ইন্টারকোস্টাল পেশি থাকে সেটা, এবং অন্তঃস্থ ইন্টারকোস্টাল পেশি থাকে সেটা। এটা হচ্ছে স্বাভাবিক সময়ে আমরা যখন প্রশ্বাস নিঃশ্বাস নিই এটার কথা বললাম। আবার অনেক সময় হয় কি, যখন আমরা বল করে শ্বাস খুব কষ্টকর শ্বাস গ্রহণের সময়, সেখানে কিন্তু স্ক্যালেনি পেশি এবং বলযুক্ত নিঃশ্বাসের সময়, অর্থাৎ যখন এটা স্বাভাবিক না, তখন উদর পেশি শ্বাস নিয়ন্ত্রণ করে থাকে। উদর পেশির সাথে আরো কিছু পেশি থাকে, তবে উদর পেশিটাও চাপে ডায়াফ্রামটা উঠে এসে শ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এখন আসো আমরা প্রথম প্রশ্বাসটা কিভাবে নিচ্ছি। প্রশ্বাসটা কিভাবে নিচ্ছি, এই যে দেখো আমি এখানে, এটা ফুসফুস, এটা ডায়াফ্রাম। যখন অন্ত ইন্টারকোস্টাল পেশিটা প্রসারিত হবে, অন্ত ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে, আর অর্থাৎ রিবের উপরের পেশিটা, ভেতরের পেশিটা প্রসারিত হবে, বাইরের পেশিটা সংকুচিত হবে, তখন রিব কি হবে, তখন রিবটা একটু উপরের দিকে উঠবে এবং বাইরের দিকে বাইরের দিকে একটু উত্তোলিত হবে। আর ডায়াফ্রাম পেশির সংকোচন হবে তখন নিম্নমুখী। দেখো নিম্নমুখী হচ্ছে, তারপরে দেখো একটু যদি বাইরের দিকে একটু যায়, এবং এই যে ডায়াফ্রাম যখন নিচে নেমে যাচ্ছে, তখন এই বক্ষ গহ্বরের কিন্তু কি হচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে। যখন অর্থাৎ বক্ষ গহ্বরের আয়তন বাড়লে ফুসফুসেরও আয়তন কি বাড়তে পারবে। যে আমরা জানি কি, যখন কোনো একটা আয়তন বৃদ্ধি পায় তখন অভ্যন্তরীণ চাপটা হ্রাস পায়। অভ্যন্তরীণ চাপ যখন কমে যাবে তখন দ্রুত বেগে এখানে কি হবে, অক্সিজেন প্রবেশ করবে। এটাই হচ্ছে প্রশ্বাস। এখন আসো আমরা আরেকটু দেখি। আমরা এই যে প্রশ্বাসটা দেখলাম, এরপরে আমরা দেখব আহ নিঃশ্বাস। তাহলে দেখতে পাচ্ছ নিঃশ্বাসের ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক প্রশ্বাসের উল্টা। কারণ আমরা জানি নিঃশ্বাসটা আসলে একটা নিষ্ক্রিয় ক্রিয়া। প্রশ্বাসের সময় যে পেশি যে অবস্থা ছিল সেগুলো তার ঠিক আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ যে অবস্থায় গিয়েছে তার থেকে আগের অবস্থায় ফিরে আসবে। যেমন ধরো কোস্টাল পেশি পড়েছিলাম, প্রসারণটা সংকোচন হবে, তারপরে বহিঃকোস্টাল পেশি প্রসারিত হবে, পরশুকাগুলো তার আগের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ নিম্নগামী হবে, ডায়াফ্রাম পেশির প্রসারণ হবে। তখন এটা কি, উদরীয় পেশির চাপে এটা কি হয়ে যাচ্ছে, একটা ধনুকের মতো। পূর্বের অবস্থাটা ডায়াফ্রামটা আমরা জানি কি একটু ধনুকের মতো, এই ধনুকের মতো এটা কি হয়ে যাবে, আমরা এরকমই দেখি ডায়াফ্রাম পেশিটা মূলত। তখন এটা কি হচ্ছে, আবার তোমার আগের জায়গায় ফিরে আসবে। এখন তাহলে দেখো বক্ষ গহ্বরের আয়তন, যেহেতু বক্ষ গহ্বরের আয়তনটাও হ্রাস পাবে, ফুসফুসের আয়তনটা যখন ফুসফুসের আয়তনও হ্রাস পাবে, আর আয়তন যখন হ্রাস পাবে চাপটা বৃদ্ধি পাবে, তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে বায়ুটা ভেতরে আছে সেটা বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নিঃশ্বাস কার্যক্রম। তোমরা বুঝতে পারছো যে আমরা প্রশ্বাস এবং নিঃশ্বাস নিচ্ছি বা ফেলছি, এটা আসলে অনেক বেশ কয়েকটা পেশি মানে সম্মিলনে হচ্ছে। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে আরেকটু, আমি তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে বায়ুটা প্রবেশ করছে, বক্ষটা দেখা একটু প্রসারিত, এটা কিন্তু একটু পশুগুলো নিচের দিকে নামানো, ওটা একটু এই তোমরা বুঝতে পারছো এটা একটু বড় একটু ছোট আয়তনে। আর এটা দেখো, এটা একটু সমতল হয়ে গেছে ডায়াফ্রামটা, আর এটা কিন্তু আগের জায়গায় ফিরে গিয়েছে। তার মানে এটা বক্ষটা সংকুচিত হয়ে গেছে, বক্ষ গহ্বরটা, পেশিটাও, ফুসফুসটাও সংকুচিত হয়ে গেছে। আর এখানে যেহেতু বক্ষ গহ্বরটা প্রসারিত অবস্থায় আছে, ফুসফুসটাও প্রসারিত অবস্থায় আছে। আমি আশা করব তোমরা মেকানিজমটা বুঝতে পেরেছো। এখন আমরা যা দেখেছি, আমরা একটু পুরো জিনিসটা একটু কি করি, একটা ভিডিওর মাধ্যমে দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে এই যে বায়ুটা যাচ্ছে ন্যাসাল ক্যাভিটি দ্বারা, এবং কি কি অংশ আছে এগুলো কিন্তু আমরা পড়েছি, ফ্যারিংস, ট্রাকিয়া, লাং। তারপর দেখো এই যে বায়ুটা প্রবেশ করছে, প্রবেশ করে এটা কোথায় যাচ্ছে, এটা ন্যাসাল ক্যাভিটি হয়ে যাচ্ছে, এবং ন্যাসাল ক্যাভিটিতে কি কি আছে নাসাগহ্বর এখানে এটা দেখানো হলো, এবং কি কি কাজ করছে, অর্থাৎ সিলিয়া ফিল্টার করছে, মিউকাস মেমব্রেন আছে, রক্তজালিকা যেটা কিন্তু বাইরের বাতাসটাকে একটু উষ্ণ করছে, তারপর বাতাসটা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোকাল কর্ড, এপিগ্লটিস, এই যে এপিগ্লটিস,
এই যে এপিগ্লটিসটা ছেলেটা ঢুকে যাচ্ছে, এই যে দেখো আর ট্রাকিয়াতে। এখন আসো কোথায় যাচ্ছে দেখি আমরা, একটা ট্রাকের মাধ্যমে এটা তোমার এই যে ট্রাকের গঠনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার একটা তরুণাস্থি নির্মিত অংশ। এই যে এটা আমাদের ফুসফুস আসলে স্পঞ্জি সংকুচিত প্রসারিত হচ্ছে। এরপরে দেখো বাতাসটা ঢুকলো, ঢুকে পর ব্রঙ্কাস দিয়ে একেবারে শেষ ব্রঙ্কাসের বিভাজনের শেষ অংশ এবং অ্যালভিলাসে চলে গেল। অ্যালভিলাসে কি হচ্ছে, একটা ডিফিউশন প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। আর এই যে দেখতে পাচ্ছি এটা আমরা আগে রেখেছি, রক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বের হচ্ছে বা কার্বন অক্সিজেন যুক্ত রক্তটা প্রবেশ বের হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা প্রবেশ করছে। আমরা আরেকটু দেখবো, এই যে এখানে ডিফিউশনটা হচ্ছে, এই যে দেখো এখানে অক্সিজেন যুক্ত রক্তটা অ্যালভিলাসে আসছে, ক্যাপিলারিতে চলে যাচ্ছে, আবার ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত শ্বসন।